গল্পটি শুরু হয় একটি নির্জন মার্কেট থেকে, যেখানে আমরা একটি পরিবারকে দেখি যারা সম্পূর্ণ নীরবে প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করছে। এই লোকেরা এতটাই ভীত ছিল যে একে অপরের সাথে কথা পর্যন্ত বলতে পারছিল না, শুধু ইশারায় একে অপরকে বুঝিয়ে দিচ্ছিল। নিশ্চয়ই এমন কিছু ছিল যা তাদের সম্পূর্ণ নীরব থাকতে বাধ্য করছিল। এই পরিবারের নেতা হল লি এবং তার স্ত্রীর নাম এভলিন। তাদের বড় মেয়ে রিগান, যে শৈশব থেকে শুনতে পেত না, এবং তাদের দুই ছেলে মার্কাস ও বো বয়সে ছোট ছিল, তাই সে বেশি কিছু বুঝতে পারত না। সে উপরের আলমারিতে একটি খেলনা রকেট দেখে ফেলে। যখন সে রকেটটি তুলতে যায়, ঠিক সেই সময় রিগান দ্রুত সেই খেলনা রকেটটি ধরে ফেলে এবং সবার প্রাণ বাঁচায়। লি ইশারায় সবাইকে বুঝিয়ে দেয় যে সন্ধ্যা হতে চলেছে, আমাদের যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি ফিরতে হবে, নইলে আমরা বিপদে পড়তে পারি। তখনই তাদের 4 বছরের ছেলে সেই খেলনা রকেটটি আবার তুলে নেয়। তাকে দেখে সবাই আতঙ্কিত হয়ে পড়ে, কারণ এই রকেটটি ব্যাটারি দিয়ে চলত, যেটি চালু করলেই শব্দ হতে পারত। লি তার ছেলের হাত থেকে রকেটটি নিয়ে ব্যাটারি বের করে টেবিলে রেখে দেয়। এরপর তারা সবাই বাড়ির উদ্দেশ্যে রওনা হয়, কিন্তু বো বারবার রকেটটি সাথে নেওয়ার জন্য জেদ করতে থাকে। তাই রিগান চুপি চুপি এই ব্যাটারিহীন রকেটটি তার হাতে দিয়ে দেয় এবং সেও দোকান থেকে বেরিয়ে আসে। কিন্তু শেষে সবার চোখের আড়ালে সেই শিশু রকেটের ব্যাটারিগুলো তুলে নেয়। এরপর এই 4 জন সারিবদ্ধভাবে বাড়ির দিকে রওনা হয়। তখন আমরা দেখি যে আলোয় ঝলমলে এই শহর কখনো গাড়ির শব্দ এবং মানুষের ভিড়ে ভরা থাকত, কিন্তু আজ এই শহর সম্পূর্ণভাবে জনশূন্য এবং নিস্তব্ধতায় ডুবে আছে। এখানে মানুষ তো দূরের কথা, পাখির আওয়াজও শোনা যায় না। চারদিকে একটা ভয়ঙ্কর নীরবতা বিরাজ করছে। পুরো পৃথিবীতে এখন খুব কম মানুষই জীবিত আছে, যাদের মধ্যে এই 5 জনও অন্তর্ভুক্ত। নিষ্পাপ বো রিগানের পিছনেই ছিল। সে রকেটটি নিয়ে খুবই খুশি ছিল। তখনই বো রকেটে ব্যাটারি লাগিয়ে সেটি চালু করে দেয়, যার ফলে রকেটে মিউজিক বাজতে শুরু করে। রিগান শুনতে পেত না, তাই আওয়াজের দিকে তার নজরই যায় না। কিন্তু যখন লি এবং এভলিন শব্দটি শুনতে পায়, তখন তারা দুজনেই খুব ঘাবড়ে যায়। ঠিক তখনই হঠাৎ ঘন জঙ্গলের ভিতর থেকে বেরিয়ে এসে গুলির মতো গতিতে ছুটে আসা এক ভয়ঙ্কর মনস্টার বোর দিকে এগোতে থাকে। লি দ্রুত খেলনাটি বন্ধ করার জন্য বোর দিকে ছুটে যায়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। সেই মনস্টার বোকে নিজের সাথে নিয়ে চলে যায়। এরপর আমাদের 1 বছর পরের দৃশ্য দেখানো হয়। লি এবং তার পরিবার এই পরিস্থিতিতে বেঁচে থাকতে শিখে নিয়েছে। লি তার বাড়িতে একটি রিসার্চ রুম তৈরি করে নেয়, যেখানে সে সেই মনস্টার সম্পর্কে সম্পূর্ণ তথ্য সংগ্রহ করে নিয়েছে। এখানে আমরা জানতে পারি যে সেই ভয়ঙ্কর মনস্টার একদম মৃদু শব্দ কয়েক কিলোমিটার দূর থেকে শনাক্ত করে ফেলতে পারে। ভালো কথা হলো যে সেই মনস্টার সম্পূর্ণভাবে অন্ধ ছিল, কিন্তু তাদের শোনার ক্ষমতা অনেক প্রখর ছিল। যদি কোনো মানুষ জোরে নিঃশ্বাসও নেয়, তাও অনুভব করে এই মনস্টার বিদ্যুতের গতিতে তার দিকে ছুটে যেত এবং সেই মানুষকে কয়েক সেকেন্ডের মধ্যে শেষ করে দিত। সাথে সাথে এই মনস্টারদের চামড়া লোহার চেয়েও শক্ত ছিল, যা তাদের বন্দুকের গুলি এবং যে কোনো অস্ত্র থেকে রক্ষা করত। আসলে আজ থেকে 1 বছর আগে এই মনস্টাররা স্পেস থেকে আসা একটি মেটিওরাইটসের মাধ্যমে এই পৃথিবীতে এসেছিল। লি তার বাড়ির চারপাশে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে দিয়েছিল, যাতে মনস্টার আসার খবর তারা পায়। লি তার বাড়িতে একটি ভূগর্ভস্থ বাংকারও তৈরি করেছিল, যেখানে সেই মনস্টারদের উপর রিসার্চ করত। সে এটাও জেনে ফেলেছিল যে এই এলাকায় মোট 3টি মনস্টার রয়েছে। এখন লি সেই মনস্টারদের দুর্বলতা সম্পর্কে জানার চেষ্টা করছিল। এখানে আমরা জানতে পারি যে এভলিন গর্ভবতী এবং খুব শীঘ্রই সে একটি বাচ্চার জন্ম দেবে। এখন যেহেতু এই বাচ্চা জন্মের পরে কাঁদতে শুরু করবে, তাই তারা তাদের আগত বাচ্চার জন্য একটি সাউন্ড প্রুফ বক্স তৈরি করে নিয়েছে, যাতে যখনই বাচ্চা কাঁদে তখন তার মুখে অক্সিজেন মাস্ক রেখে তাকে সেই বক্সে লুকিয়ে ফেলা যায়, যার ফলে সেই মনস্টার বাচ্চার কান্নার শব্দ পাবে না। এই কঠিন পরিস্থিতিতে মনস্টার থেকে বাঁচার জন্য প্রস্তুত থাকা খুবই প্রয়োজনীয় ছিল, কিন্তু লির বড় মেয়ে রিগান শুনতে পেত না এবং এই ঘাটতি তার জন্য একটি বড় বিপদ হতে পারত। তাই লি এই ঘাটতি দূর করার চেষ্টা করছিল। লি তার মেয়ে রিগানের জন্য একটি হিয়ারিং অ্যাম্প্লিফায়ার তৈরি করে এবং লি সেই অ্যাম্প্লিফায়ার রিগানকে দেয়। কিন্তু রিগান এই অ্যাম্প্লিফায়ার নিয়ে খুব খুশি ছিল না,
কারণ তার মনে হয়েছিল যে সবসময়ের মতো এই অ্যাম্প্লিফায়ারটিও কাজ করবে না, কারণ লি তার মেয়ে রিগানের জন্য আগেও অনেক অ্যাম্প্লিফায়ার তৈরি করেছিল। তাই রিগান প্রথমে এই অ্যাম্প্লিফায়ারটি ফেলে দেয়, কিন্তু যখন সে এই অ্যাম্প্লিফায়ার টেস্ট করে তখন দেখে সেটি কাজ করছে। বাইরের পৃথিবীর শব্দ শুনে সে খুশিতে কাঁদতে শুরু করে এবং সাথে রিগানের ছোট ভাইয়ের কথাও মনে পড়ে যায়। রিগান আজও নিজেকে তার ভাইয়ের মৃত্যুর জন্য দায়ী মনে করে। রিগান তার পিতার কাজে সাহায্য করে নিজেকে দায়িত্ববান প্রমাণ করতে চাইত, তাই রিগান তার পিতার ভূগর্ভস্থ বাংকারের দিকে যেতে থাকে। কিন্তু তখনই তার পিতা তাকে আটকে দেয় এবং তাকে ভিতরে যেতে মানা করে দেয়। তার ভয় লাগে যে নিচের বাংকারে মাইক্রোফোন, রেডিও এবং আরও অনেক জিনিস আছে। যদি ভুলেও রিগানের হাত এমন কোনো জিনিসে লেগে যায় যা শব্দ তৈরি করে, তাহলে আমাদের জীবন বিপদে পড়তে পারে। পরের দিন লি তার ছেলে মার্কাসের সাথে মাছ ধরতে নদীতে যাচ্ছিল। রিগানও তাদের সাথে যেতে চাইছিল। রিগান লির কাছে অনুরোধ করে যে প্লিজ আমাকেও সাথে নিয়ে চলো, কিন্তু লি তাকে সাথে নিয়ে যেতে মানা করে দেয়। সে রিগানকে বলে যে তোমার মা বাড়িতে একা, তাই তুমি বাড়িতে থেকে তোমার মায়ের যত্ন নাও। এরপর লি মার্কাসের সাথে নদীর দিকে চলে যায়। এই কথা রিগানের খুব খারাপ লাগে এবং সে রেগে যায়। তার মনে হয় যে তার বাবা তাকে ভালোবাসে না। তাই সে তার নিজের ব্যাগ গুছিয়ে বাড়ি থেকে কোথাও চলে যায় এবং সরাসরি সেই জায়গায় আসে যেখানে তার ভাইকে মনস্টার মেরে ফেলেছিল। সে তার ভাইয়ের কবরের পাশে কাঁদতে থাকে। অন্যদিকে এভলিন বাড়িতে একদমই একা ছিল। কিছুক্ষণ পরে সে বেসমেন্ট থেকে কাপড় ধুয়ে সেগুলো বস্তায় ভরে নিয়ে যাচ্ছিল। তখনই সিঁড়িতে লাগানো একটা পেরেক সেই বস্তায় আটকে সোজা হয়ে যায়, কিন্তু এভলিন সেটা দেখতে পায় না। ওদিকে লি এবং মার্কাস মাছ ধরায় ব্যস্ত ছিল। কিছুক্ষণ পরে লি তার ছেলে মার্কাসকে একটি ঝর্ণার কাছে নিয়ে আসে এবং লি তার ছেলেকে বলে যে এখানে তুমি কথা বলতে পারো, কারণ ঝর্ণার জলের আওয়াজের কারণে তোমার আওয়াজ তার মধ্যে লুকিয়ে যাবে। তারা দুজন ঝর্ণার পাশে বসে কথা বলতে থাকে। মার্কাস তাকে জিজ্ঞাসা করে যে সে কি বোর মৃত্যুর জন্য রিগানকে দায়ী মনে করে। লি উত্তর দেয় যে বোর সাথে যা কিছু হয়েছে তাতে কারো কোনো দোষ ছিল না, কিন্তু মার্কাস লিকে বলে যে রিগান আজও বোর মৃত্যুর জন্য নিজেকে দায়ী মনে করে। তাই তোমার উচিত রিগানকে এই কথা বলা যে সেদিন তোমার কোনো দোষ ছিল না। এই সময় এভলিন তার মৃত ছেলের ছবি নিয়ে তার স্মরণে কাঁদছিল। তখনই হঠাৎ তার লেবার পেন শুরু হয়, মানে তার ডেলিভারির সময় হয়ে এসেছে। সে ফটো ফ্রেম হাতে নিয়ে দ্রুত বেসমেন্টের দিকে যেতে থাকে, কিন্তু তখনই সিঁড়ি থেকে নিচে নামার তাড়ায় তার পা সেই ধারালো পেরেকে ঢুকে যায়, কিন্তু তার হাত থেকে তার ছেলের ফটো ফ্রেমটা পড়ে যায়। এভলিন যেভাবেই হোক নিজের পা টেনে সেই পেরেক থেকে বের করে নেয়। এই সময় তার এত কষ্ট হয় যে তার মুখ সম্পূর্ণভাবে লাল হয়ে যায়, কিন্তু সে নিজেকে নিয়ন্ত্রণে রেখে নিজের মুখ থেকে আ পর্যন্ত বের করে না, কারণ সে জানতো যে আওয়াজ করার অর্থই হলো নিজের মৃত্যুকেই ডেকে আনা। সে খোঁড়াতে খোঁড়াতে নিচে এসে লাইটের সুইচ অন করে, যার ফলে বাইরের লাল লাইট জ্বলে ওঠে। এখন সে আবার উপরের দিকে ফিরতে থাকে, কিন্তু তখনই সে কিছু দেখে যাতে তার গলায় নিঃশ্বাস আটকে যায়। সেই মনস্টার তার বাড়ি পর্যন্ত পৌঁছে গিয়েছিল। ভয়ে কাঁপতে থাকা এভলিন দেওয়ালের পিছনে লুকিয়ে যায়। অন্যদিকে লি এবং মার্কাস মাছ ধরে বাড়ি ফিরছিল। তখনই দূর থেকে তারা দেখে যে বাড়ির চারপাশে লাল লাইট জ্বলছে। লি বুঝে যায় যে এভলিন বিপদে আছে। সে তৎক্ষণাৎ বাড়ির দিকে ছুটে যায়। ওদিকে বেসমেন্টে লুকিয়ে থাকা এভলিন ভয়ে কাঁপছিল এবং সেই মনস্টার তাকে ঘরের প্রতিটি কোণায় খুঁজছিল। তখনই এভলিনের বেসমেন্টে থাকা একটা টাইমার খুঁজে পায়। এভলিন বুদ্ধিমত্তার সাথে কাজ করে সেই টাইমারে কয়েক সেকেন্ডের টাইম সেট করে একটা কোণায় রেখে দেয় এবং দ্রুত অন্য একটা কোণায় এসে লুকিয়ে যায়। এর মধ্যে সেই মনস্টার সেখানে নড়াচড়া অনুভব করে ফেলে এবং সে ধীরে ধীরে সেই নড়াচড়ার জায়গার দিকে এগোতে থাকে। একদিকে এভলিনের লেবার পেন হচ্ছিল, অন্যদিকে সেই মনস্টারেরও ভয় ছিল, কিন্তু এভলিন নিজেকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করে একদম চুপ করে বসে থাকে। তখনই টাইমারে অ্যালার্ম বাজে, যা শুনে সেই মনস্টার দ্রুত সেই দিকে ছুটে যায়। সুযোগের সদ্ব্যবহার করে এভলিন দ্রুত বেসমেন্ট থেকে বেরিয়ে আসে, কিন্তু সে যখন মেন ডোর দিয়ে বাইরে বেরোতে যাচ্ছিল তখন সে দেখে আরও আর একটা মনস্টার বাড়ির এদিক ওদিক ঘুরছে। তাই এভলিন সেখানেই দেওয়ালের সাথে লুকিয়ে যায়। ওদিকে লি মার্কাসের সাথে দূর থেকে এসব দেখছিল। লি দ্রুত মার্কাসকে টর্চ দেয় এবং তাকে দ্রুত ফ্লেয়ার রকেট চালাতে বলে, যা তারা বাড়ি থেকে দূরে একটা জায়গায় আগে থেকেই সেট করে রেখেছিল। এরপর মার্কাস দ্রুত রকেটের দিকে ছুটে যায়। অন্যদিকে এভলিন উপরের তলায় থাকা বাথটবে ছুটে আসে। এখন সে আর বেশিক্ষণ বাচ্চাটাকে আটকে রাখতে পারছে না।
সে বাচ্চার জন্ম দিতে যাচ্ছিল, এমন সময় তার কান্নার আওয়াজ অনুভব করে সেই মনস্টার বাথরুমের দিকে ছুটে চলে আসে। এভলিন বুঝে যায় যে এখন জীবিত থাকা প্রায় অসম্ভব। তখনই ওদিকে মার্কাস রকেট চালিয়ে দেয়, যার ফলে আকাশে জোরে আওয়াজের সাথে ফ্লেয়ার শুরু হয়। যা শুনে সেই মনস্টার এভলিনকে সেখানেই ছেড়ে দ্রুত সেই আওয়াজের দিকে ছুটে যায় এবং ঠিক সেই মুহূর্তে ব্যথা চেপে রাখা এভলিন জোরে চিৎকার করে ওঠে, যার আওয়াজ রকেটের শব্দে চাপা পড়ে যায়। এই রকেটের শব্দ এবং আলো দূর থেকে রিগানও দেখে ফেলে এবং সে বাড়ির দিকে রওনা হয়। কিছুক্ষণ পরে লি বন্দুক নিয়ে বাড়ির ভিতরে আসে। সে দেখে যে সিঁড়িতে পায়ের রক্তের দাগ লেগে আছে। সে সেই দাগের পিছনে তাড়া করতে করতে বাথরুম পর্যন্ত পৌঁছে যায়। সেখানে পৌঁছে সে দেখে যে বাথটব রক্তে লাল। সে বুঝে যায় যে এভলিন সেই মনস্টারের শিকার হয়ে গেছে। সে কান্নায় ভেঙে পড়ে, কিন্তু তখনই শাওয়ার রুমের কাছে কেউ হাত রাখে। সে আর কেউ নয়, বরং এভলিন নিজেই। এভলিন এই কঠিন পরিস্থিতিতেও নিজেকে সামলে একটি ছেলের জন্ম দিয়েছিল। এখন যেই বাচ্চার কান্নার আওয়াজ আসে, লি তৎক্ষণাৎ এভলিন এবং তার বাচ্চাকে তুলে ভূগর্ভস্থ রুমে নিয়ে আসে। লি তাড়াতাড়ি করে ভূগর্ভস্থ রুমে ঢুকে দরজা একটা মোটা ম্যাট্রেস দিয়ে ঢেকে দেয়। লি তখন বাচ্চার মুখে অক্সিজেন মাস্ক লাগিয়ে দেয় এবং তাকে বক্সে বন্ধ করে দেয়, যার ফলে তার কান্নার আওয়াজ বন্ধ হয়ে যায়। তারপরে তারা দুজনেই স্বস্তির নিঃশ্বাস ফেলে। এখানে লি তার স্ত্রী এভলিনকে বলে যে আমি এই ক্রিয়েচারদের দুর্বলতা জেনে ফেলেছি। এখন খুব শীঘ্রই তাদের জন্য আমি একটা অস্ত্র তৈরি করতে যাচ্ছি, যার ফলে এই ক্রিয়েচাররা আমাদের কিছু করতে পারবে না। এই সময় অন্যদিকে রিগানও বাড়ি ফিরছিল। তখনই সে মাঠের মধ্যে একটা লাইট জ্বলতে দেখতে পায়, কিন্তু তার এই ব্যাপারে অজানা ছিল যে একটা মনস্টার তার পায়ের শব্দ শুনে তার পিছু নিয়েছে। যেই মুহূর্তে সেই মনস্টার রিগানকে মারার জন্য তার খুব কাছে এসে যায়, তখনই হঠাৎ রিগানের কানের মেশিন থেকে একটা তীক্ষ্ণ এবং তীব্র ফ্রিকোয়েন্সি বের হতে শুরু করে, যার ফলে সেই মনস্টার ছটফট করতে থাকে। এই আওয়াজ সেই মনস্টারের কানের ভেতরে সূচের মতো বিঁধছে, কিন্তু রিগানেরও কানের মধ্যে একটা কষ্ট হয়। মনস্টার সেই আওয়াজের কারণে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। রিগান বুঝতে পারে না যে আসলে তার কানের মেশিন এমনটা কেন করলো। সে এদিকে বেশি মনোযোগ না দিয়ে লাইটের কাছে পৌঁছে যায়। তখনই সে দেখে যে সেই আলো একটা টর্চের ছিল। যখনই রিগান সেই টর্চ তুলতে যায়, তখনই হঠাৎ কেউ তার হাত ধরে ফেলে। সে আর কেউ নয়, মার্কাস। নিজের বোনকে দেখে মার্কাসের ভয় দূর হয়ে যায়। অন্যদিকে এভলিনের তার বাচ্চাদের জন্য চিন্তা হচ্ছিল। সে লিকে বলে, সেই মনস্টার আমার বাচ্চাদের খেয়ে ফেলেনি তো? তুমি দ্রুত আমার বাচ্চাদের খুঁজে নিয়ে এসো। তাই লি ভূগর্ভস্থ রুমে তার স্ত্রী এবং বাচ্চাকে শুয়ে সেখান থেকে বেরিয়ে আসে। সেই মনস্টারও সেখান থেকে চলে গিয়েছিল, কিন্তু সে পুরো বাড়ি তছনছ করে দিয়েছিল, যার ফলে সেখানে থাকা জলের একটা পাইপও ভেঙে যায় এবং জল সরাসরি নিচে ভূগর্ভস্থ রুমে যাচ্ছিল। কিন্তু লির ওদিকে নজর যায় না এবং সে বাচ্চাদের খুঁজতে মাঠের দিকে বেরিয়ে পড়ে। এই সময় ওদিকে মার্কাস এবং রিগান শস্য রাখার ট্যাঙ্কের ওপর লুকিয়েছিল এবং আগুন জ্বালিয়ে দেয়, যাতে এই আগুন দেখে তাদের বাবা এখানে এসে যায়। কিছুক্ষণ পরে জলের শব্দে এভলিনের ঘুম ভেঙে যায়। সে দেখে যে পুরো বেসমেন্টে জলে ভরে গেছে। এর মধ্যে এভলিনের নজর তার বাচ্চার বক্সে পড়ে। সেই বক্স খোলা ছিল, কিন্তু সেখান থেকে বাচ্চার সামান্যতম আওয়াজও আসছিল না। সে ধীরে ধীরে বাক্সের দিকে এগোতে থাকে। তখনই সেই মনস্টারও জলে নেমে যায়। সৌভাগ্যবশত বাচ্চা কোনো রকম শব্দ করেনি, যার কারণে তাদের প্রাণ বেঁচে গিয়েছিল। সে তার বাচ্চা নিয়ে একটা কোণায় এসে চুপচাপ দাঁড়িয়ে যায়। অন্যদিকে রিগান এবং মার্কাস তাদের বাবার অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে গিয়েছিল। রিগানের মনে হয় যে তাদের বাবা তাদের বাঁচাতে আসবে না। এখন সে একাই বাড়ি যেতে চায়, কিন্তু মার্কাসের তার বাবার উপর সম্পূর্ণ বিশ্বাস ছিল। নিজের বোনকে যেতে দেখে মার্কাস তাকে আটকানোর চেষ্টা করার সময় শস্যের ট্যাঙ্কের দরজা খুলে সে তার ভিতরে পড়ে যায়। পড়ার সময় মার্কাসের মুখ থেকে জোরে আওয়াজ বের হয়, যা শুনে সেই মনস্টার যে এভলিনকে বাড়িতে খুঁজছিল, সে তৎক্ষণাৎ সেই আওয়াজের পেছনে ছুটে যায়, যার ফলে এভলিন তো বেঁচে যায়, কিন্তু এখন মার্কাসের জীবন বিপদে পড়ে যায়। শস্যে ভরা সেই ট্যাঙ্ক জলাভূমির মতো ছিল, যার ভিতরে আটকা মার্কাস বাইরে আসার জন্য যত জোর লাগাচ্ছিল, ততই সে তার ভিতরে ঢুকে যাচ্ছিল। এখানে রিগান ট্যাঙ্কের দরজা ভেঙে নিজেও ট্যাঙ্কে লাফিয়ে পড়ে। মার্কাস যখন শস্যে ডুবে যাচ্ছিল, তখন রিগান তাকে ধরে বাইরে বের করে নেয় এবং দরজার উপর বসে যায়, যার ফলে তাদের দুজনেরই প্রাণ বেঁচে যায়। কিন্তু এই দুজনের নড়াচড়া মনস্টার শুনে ফেলেছিল, তাই সেই মনস্টার মাঠের রাস্তা দিয়ে দ্রুত ছুটে ট্যাঙ্কের দিকে এগোতে থাকে।
লি মনস্টারকে দ্রুত ট্যাঙ্কের দিকে যেতে দেখে বুঝে যায় যে তার 2 সন্তান শস্যের ট্যাঙ্কের কাছে আছে। রিগান মার্কাসের প্রাণ তো বাঁচিয়েছিল ঠিকই, কিন্তু তাদের কোনো লাভ হয়নি, কারণ এত শব্দের পরে মৃত্যুর ছায়া দ্রুত তাদের দিকেই এগিয়ে আসছিল। পরের মুহূর্তেই সেই মনস্টারও ট্যাঙ্কের ভিতরে লাফিয়ে পড়ে। সে তাদের দুজনকে মারার জন্য যখন এগিয়ে যায়, তখনই রিগানের কানের মেশিন থেকে আবারও একটা তীক্ষ্ণ আওয়াজ বের হতে থাকে। এই আওয়াজ সেই মনস্টারের জন্য খুবই কষ্টদায়ক, তাই সে তাদের না মেরেই সেখান থেকে বেরিয়ে যায়। রিগান এবং মার্কাস মৃত্যুর মুখ থেকে বেরিয়ে আসে। বাইরে লিও তাদের খুঁজতে খুঁজতে সেখানে এসে পৌঁছেছিল। সে তার বাচ্চাদের সুস্থভাবে দেখে খুব খুশি হয়। এই সময় এভলিনও সবকিছু সিসিটিভি রুম থেকে দেখছিল। তখনই লি জানতে পারে যে এখনও সেই মনস্টার এখানে আশেপাশেই আছে। সে বাচ্চাদের তৎক্ষণাৎ সামনে থাকা গাড়ির দিকে পাঠিয়ে দেয় এবং নিচে একটা কুড়াল তুলে চারিদিকে দেখতে থাকে, কিন্তু সেই মনস্টার ঠিক তার উপরেই ছিল। লি যখনই পিছন ফিরে দেখে, সেই মনস্টার তাকে তার থাবা দিয়ে মেরে দূরে ছুঁড়ে ফেলে দেয়। নিজের বাবাকে কষ্টে দেখে মার্কাস লিকে আওয়াজ দিতে থাকে। আওয়াজ শুনে মনস্টার মার্কাসের অবস্থানে জেনে যায়। সেই মনস্টার এখন মার্কাস এবং রিগানের দিকে এগোতে থাকে, কিন্তু তখনই আবারও রিগানের কানের মেশিন থেকে ফ্রিকোয়েন্সি বের হতে থাকে। সেই আওয়াজ রিগানকেও বিঁধছিল, কিন্তু নিজের অজান্তেই রিগান মেশিন বন্ধ করে তাদের মৃত্যুকেই ডেকে আনলো। পরের মুহূর্তেই সেই মনস্টার গাড়ির ওপর ঝাঁপিয়ে পড়ে এবং মার্কাস পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করতে থাকে। এই সময় ওদিকে লিয়ের হুঁশ আসে। নিজের বাচ্চাদের বিপদে দেখে সে বুঝে যায় যে মনস্টারের সাথে লড়াই করে সে কখনোই মনস্টারকে মারতে পারবে না। সে রিগানকে ইশারায় বলে যে আমি তোমাকে খুব ভালোবাসি, আমি তোমাকে কখনো বোর মৃত্যুর জন্য দায়ী করিনি এবং আমি থাকতে তোমার কিছু হতেও পারে না। এরপর লি জোরে চিৎকার করতে শুরু করে। তাকে শুনে সেই মনস্টার লির দিকে ছুটে আসে এবং এক ধাক্কায় তাকে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে। নিজের বাবাকে মরতে দেখে রিগানের খুব কষ্ট হয়, কারণ আগে তার মনে হতো যে তার বাবা তাকে ভালোবাসে না, কিন্তু এখন সে বাবার ভালোবাসা বুঝতে পারে। তখন রিগান সেই মুহূর্তেই গাড়ি স্টার্ট করে নিজের ভাইয়ের সাথে বাড়ি এসে পৌঁছায়। এভলিন তার বাচ্চাদের সুস্থ দেখেই বুকে জড়িয়ে নেয়। তখনই এভলিন দেখে যে সেই মনস্টার আবারও তাদের দিকেই আসছে। এরপর তারা দ্রুত বাড়ির ভিতরে চলে যায়, যেখানে মার্কাস এবং রিগান তাদের ছোট ভাইকে দেখে এবং বুঝতে পারে যে তাদের বাবা ককলিয়ার ইমপ্ল্যান্টের জন্য কত পরিশ্রমী না করেছিল। এখন সে তার বাবাকে খুব মিস করতে থাকে। কিছুক্ষণ পরে সেই মনস্টার তাদের বাড়িতে ঢুকে পড়ে। এভলিন এখানে বন্দুক তাক করে তার সামনে দাঁড়িয়ে যায়। এভলিনের কাছে বন্দুক তো ছিল, কিন্তু সে জানতো যে তার গুলি সেই মনস্টারের মোটা চামড়ার কিছুই করতে পারবে না। কিন্তু যখনই এই মনস্টার তাদের মারার জন্য এগিয়ে যায়, তখনই হঠাৎ রিগানের কানে কষ্ট হতে শুরু করে। কিন্তু অন্যদিকে সে দেখে যে সেই মনস্টারও ছটফট করছে। রিগান বুঝে যায় যে তার কানে লাগানো মেশিন যা তার বাবা তৈরি করেছিল তার সাথে এই মনস্টারের কোনো সংযোগ আছে। তখনই রিগানের নজর তার বাবার রিসার্চের ওপর যায়, যার ফলে রিগান জানতে পারে যে তার কানের মেশিন থেকে বের হওয়া হাই পিচ ফ্রিকোয়েন্সি সেই মনস্টারের দুর্বলতা। এর আগে যেই মনস্টার তাদের মেরে ফেলত, রিগান দ্রুত তার কানে লাগানো ককলিয়ার ইমপ্ল্যান্টের পাওয়ার আরও বাড়িয়ে দেয়। কিন্তু পাওয়ার বাড়ানোর ফলে রিগানের কানেও আরও বেশি কষ্ট হতে থাকে। তাই রিগান বুদ্ধিমত্তার সাথে কাজ করে সেখানে রাখা একটা মাইক্রোফোনের সাথে সেই কানের মেশিনটা লাগিয়ে দেয়, যার ফলে সেই ফ্রিকোয়েন্সি সাউন্ড ওয়েভ আরও তীব্র হয়ে যায়। এখন তো সেই মনস্টারের ব্যথায় খারাপ অবস্থা হয়ে যায় এবং তার মাথার গুলির বর্ম নিজেই খুলতে শুরু করে। বর্ম খুলতেই যখন তার মুখ দেখা যায়, তখনই এভলিন শটগান দিয়ে সরাসরি তার মুখে ফায়ার করে, যার ফলে তার মাথার খুলি একদম বেলুনের মতো ফেটে যায় এবং অবশেষে সেই মনস্টার মারা যায়। যদিও বিপদ এখনও কেটে যায়নি। গুলির আওয়াজ শুনে সেই এলাকায় থাকা বাকি দুটো মনস্টার তাদের দিকে আসতে থাকে, কিন্তু এখন এভলিন এবং রিগান সেই মনস্টারদের দুর্বলতা জেনে ফেলেছে। তাই রিগান মাইকের ভলিউম ফুল করে দেয় এবং এভলিন সেই মনস্টারদের মারার জন্য প্রস্তুত হয়ে যায়। এরই সাথে এই গল্পের শেষ হয়। যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব এবং ভিডিওটি লাইক অবশ্যই করবেন। আর যদি আপনি এই মুভির সেকেন্ড পার্ট চান তাহলে নিচে কমেন্টে পার্ট 2 লিখুন।